আওয়ামী লীগের 298টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। নতুন মুখ সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ সহ বেশ কয়েকজন। বিএনপি নির্বাচনে এলে তা হবে গোটা জাতির জন্য সৌভাগ্যের, বলেছেন সিসি। পক্ষপাতমূলক নির্বাচন হবে না এবার, আশ্বাস কমিশনার আহসান হাবিবের। এইচএসসিতে এবার পাশের হার কমে 78.64। অগ্নি সন্ত্রাসীদের রক্ষা নিয়ে ফলাফল হস্তান্তরের সময় হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। সপ্তম দফা অবরোধের প্রথম দিনে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত মিছিল, পিকেটিং। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক কয়েকজন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সারা দেশে 300 আসনের মধ্যে 298টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। কুষ্টিয়া 2 এবং নারায়ণগঞ্জ 5 আসন ফাঁকা রাখা হয়েছে। মাগুরা 1 আসনে ক্রিকেটার সাকিব আল হাসান, ঢাকা 10 আসনে নায়ক ফেরদৌস ছাড়াও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মকর্তা, জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা সহ বেশ কিছু নতুন মুখকে প্রথমবারের মতো নৌকার মাঝি করা হয়েছে। এছাড়াও ঢাকার 20টি আসনের মধ্যে 6টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। প্রতিমন্ত্রী কে এম খালিদ ও মুন্নুজান সুফিয়ান দলীয় মনোনয়ন পাননি। এছাড়াও একাদশ সংসদের শতাধিক সংসদ সদস্য দলীয় মনোনয়ন থেকে বাদ পড়েছেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের কমিশনাররা বলেছেন বিএনপি নির্বাচনে এলে তফসিল রিশিডিউল করা যেতে পারে, এটাকে নির্বাচন পেছানো বলা যায় না। রবিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে সিইসি এমনটাই জানান। তিনি বলেন, কমিশন প্রত্যাশা করে অংশগ্রহণমূলক নির্বাচন হোক। বিএনপিকে বেশ কয়েকবার ইসিতে আমন্ত্রণ করা হয়েছে, তারা আসেনি, এখনো সময় আছে। তারা নির্বাচনে এলে কমিশনের জন্য সহজ হয়ে যায়। বিএনপি নির্বাচনে এলে তা হবে পুরো জাতির জন্য সৌভাগ্যের। সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সিইসি বলেন, তাদের ব্যাপারে একেবারে শেষ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশন এখতিয়ারের বাইরে যাবে না। প্রশাসনের রদবদলকে কখন করেছিল তা নিয়েও সাংবাদিকদের প্রশ্ন করেন কাজী হাবিবুল আউয়াল। প্রার্থীদের প্রচার প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, প্রার্থিতা চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রচারণা চালাতে কোনো বাধা নেই। এবার কোনো পক্ষপাতমূলক নির্বাচন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান। ভোট গ্রহণকারী কারো দায়িত্বে ব্যর্থ হলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আরেক কমিশনার আনিসুর রহমান বলেছেন, নির্বাচনে আসা না আসা কোনো দলের নিজস্ব ব্যাপার, তবে ভোট বানচালের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে বরিশাল, পটুয়াখালী ও ভোলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। পরে তিনি সাংবাদিকদের বলেন, ভোটার উপস্থিতির দায়িত্ব প্রার্থীর, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিরাপত্তা দেয়া। সেনা মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, এবারও ইচ্ছে আছে, তবে এখনো সিদ্ধান্ত হয়নি। এদিকে দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন আরেক কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। পরে সাংবাদিকদের তিনি বলেন, যে কোনো মূল্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে কমিশন, কারণ এই নির্বাচন বিশ্ব মনিটর করবে। বিএনপি নির্বাচনে এলে তফসিল পেছানোর বিষয়টি চিন্তা ভাবনা করা হবে বলে জানান তিনি। আমরা এখনো বলবো একই কথা, 44টা দল নিবন্ধিত, তাদের নির্বাচন করার এখতিয়ারও যেমন তাদের আছে, না করার এখতিয়ারও তাদের, এটা তাদের বিয়ে। কিন্তু নির্বাচন বানচাল করা, অন্যকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না দেওয়া কিংবা ভোট দিতে না আসা, এই অধিকার কিন্তু কাউকে দেয়নি, কেউ আইন দেয়নি। কিন্তু প্রচলিত আইন অনুযায়ী এইরকম যদি কেউ করে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একটা ভোটার যেন নির্বিঘ্নে তার ভয়ভীতিহীনভাবে প্রবেশ করতে পারে, সেই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা করবে। কোন দল আসলো কি না আসলো এটার ব্যাপারে কিন্তু পলিটিক্যালি আমার সাংবিধানিক দায়িত্বটা পড়ে না। এখনো কিন্তু আমি মনে প্রাণে চাই সকল দল অংশগ্রহণ করুক, উৎসব হোক, এবং সকল দল, বড় বড় দল পার্টিসিপেট করলে একটা ব্যালেন্স হয়, ভারসাম্যতা রক্ষা হয়। এইচএসসি ও সমমানের পরীক্ষা এবার পাশের হার 78.64%। গতবারের চেয়ে কমেছে 7.27%। কমেছে জিপিএ 5 এর সংখ্যাও। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। পরে তিনি বলেন, বিএনপি জামাতের আগুন সন্ত্রাসের মধ্যেও যথাসময়ে ফল প্রকাশ হয়েছে। রাজনৈতিক কর্মসূচির নামে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন প্রধানমন্ত্রী। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট।
9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এ সময় সবগুলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তাঁর সাথে ছিলেন। এবছর পরীক্ষায় অংশ নেয় 13,57,915 জন শিক্ষার্থী, আর মোট গড় পাশের হার 78.64%। সঠিক সময়ে ফলাফল প্রকাশিত হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে চলমান হরতাল, অবরোধ ও বিএনপির আন্দোলন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। 28 অক্টোবর থেকে তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেখানে সুপ্রিম কোর্টে আমাদের প্রধান বিচারপতির বাড়িতে হামলা, সেখানে ভাঙচুর করা, বিচারপতিদের বাড়িতে হামলা, প্রতিদিন অগ্নিসংযোগ করেই যাচ্ছে। ফলে এখন ছেলে মেয়েদের স্কুলে পাঠানো একটা ভীতির অবস্থার সৃষ্টি। অথচ যতক্ষণ তারা সঠিকভাবে রাজনৈতিক কর্মসূচি করেছে ততক্ষণ তাদের কিন্তু কোনো অসুবিধা ছিল না, এবং তাতে বিএনপি বা তাদের দলগুলির ভাবমূর্তিও আরও বৃদ্ধি পেয়েছিল। যারা এইভাবে অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত বা যারা হুকুমদাতা বা যারা অর্থদাতা, তাদেরকে আমরা কি করব? তাদেরকে কি ফুলের মালা দিয়ে বরণ করে নেব, না তাদের ভিতরে আইন শৃঙ্খলা বা যথাযথ ব্যবস্থা নেবে? কারণ তাদেরকে বিরুদ্ধে যদি আমরা ব্যবস্থা না নিই, তাহলে এই জ্বালা অপরাধ তারা চালাতেই থাকবে। কাজে আমি দেখি অনেকেই বলেন এদেরকে কেন অ্যারেস্ট করা হলো, কিন্তু তাই এটা বলে না যে এদের অগ্নি সন্ত্রাসী। এদিকে দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি জানান, 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার 75.90%, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 90.75% ও কারিগরি শিক্ষা বোর্ডে 91.25%। এবার সাধারণ 9টি শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হার বেশি বরিশালে, 80.65% শিক্ষার্থী পাশ করেছে এই বোর্ডে, আর পাশের হার কম যশোর শিক্ষা বোর্ডে 69.88%। 2022 এবং 2023 সালের এইচএসসি সমমান পরীক্ষার ফলের একটা তুলনামূলক তথ্য বলতে পারি, কিন্তু এই দুটো আসলে খুব তুলনীয় নয়। কারণ একটি পরীক্ষা, গত বছরের পরীক্ষা কম সংখ্যক বিষয়ে কম সময়ে হয়েছে, আর এবারের পরীক্ষা সকল সাবজেক্টে পুরো সময়ে হয়েছে। এবছর কমেছে পাশের হার, একই সাথে কমেছে জিপিএ 5ও। সংবাদ সম্মেলনে এর কারণ ব্যাখ্যা করেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী জানান, নতুন কারিকুলাম নিয়ে যারা সমালোচনা করছেন তারা কোচিং বাণিজ্যের সাথে যুক্ত। নির্বাচন সামনে রেখে শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজনৈতিকভাবেও অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। 2023 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবার এগিয়ে রয়েছে পাশের হারে। শিক্ষা বোর্ডের সবচেয়ে পিছিয়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এবার চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। এদিকে সবচেয়ে ভালো অবস্থানে কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ড। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় 70.44% শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ 5 পেয়েছে 3244 জন। গত বছর এই বোর্ডে পাশের হার ছিল 80.32%। এই বোর্ডে এবার প্রথম হয়েছে ময়মনসিংহ নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা উভয়ই কমেছে। শিক্ষা বোর্ডে পাশের হার 74.45%, জিপিএ 5 পেয়েছে 6339 জন। গতবার পাশের হার ছিল 80.50%। তবে পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে। ফলাফল জেনে উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার 71.62%। দুপুরে শিক্ষা বোর্ডে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল। এবার সিলেট বোর্ডে পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। এবার এই বোর্ডে জিপিএ 5 পেয়েছেন 1699 জন। আমাদের পাশের হার 71.62। আমরা নিশ্চয় অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা আমরা এখান থেকে পেয়ে যাব। জিপিএ 5-এর সংখ্যা 1699, শতভাগ পাশ করেছে এরকম প্রতিষ্ঠানের সংখ্যা দুটি। এই বছর তো পূর্ণ সিলেবাস, পূর্ণ সময়,
সকল বিষয়ে পরীক্ষা, এই জন্য পাশের হার, শতকরা পাশের হার প্রতিষ্ঠানের সংখ্যা একটু কমেছে। এবছর এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৭৮.৪৬%। জিপিএ 5 পেয়েছে ১১,২৫৮ জন। এবার পাশের হার ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ব্যাপক কমেছে। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হারের দিক থেকে ঝালকাঠি জেলা এবার সবার শীর্ষে, আর সবার নিচে রয়েছে পটুয়াখালী জেলা। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, বরিশাল বোর্ডে এবার পাশের হার ৮০.৬৫%। জিপিএ 5 পেয়েছে ৩,৯৯৩ জন। আমার চেষ্টা আর আম্মুর অনেক দোয়া করছে, আল্লাহর রহমতে এই কারণে পরীক্ষা খুবই ভালো হয়েছে। এদিকে আলিম পরীক্ষায় এবারও দেশ সেরা ফলাফল অর্জন করেছে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে এবছর আলিম পরীক্ষায় ১৮৬ জন পরীক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। ২৭৮ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবছর এসএসসি পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে প্রায় ৫%। পাশের হার ৭৪.৪৮%। এবার জিপিএ 5 প্রাপ্তিও কমেছে, পেয়েছে ৬,৪৫৯ জন। পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তিতে ছাত্রীরা এগিয়ে। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এইচএসসি পরীক্ষায় আবারও দেশসেরা ফলাফল করেছে নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ। জিপিএ 5 পেয়েছে ১,০৪৭ জন। নেচে গিয়ে এই সাফল্য উদযাপন করেছেন শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শিক্ষার্থীদের বাঁধভাঙা এ উচ্ছ্বাস ভালো ফলাফলের। এবছরও এইচএসসিতে দেশসেরা ফলাফল করেছে নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ। ৯৯.৯১% পাস সহ বিজ্ঞান শাখায় ৬৬৬ জন, ব্যবসা শিক্ষায় ১৫৭ জন ও মানবিক শাখায় ২২৪ জন জিপিএ 5 পেয়েছেন। জিপিএ 5 পেয়েছি, কলেজের সবাইকে খুশি করতে পেরেছি। স্যারদের অনেক চেষ্টা ছিল, আমাদেরও ছিল, তো সবার চেষ্টাতেই ভালো একটা রেজাল্ট করেছে। আমাদের কলেজও ভালো একটা অবস্থানে আছে, নরসিংদীর মধ্যে আর ঢাকার মধ্যেও ভালো একটা অবস্থানে আছে। সব কিছুর জন্য আমাদের কলেজের টিচারদের আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের কলেজ আজকে সেরা রেজাল্ট করতে পেরেছে। আমার এই পরীক্ষার সফলতার পিছনে আমার শিক্ষক এবং কলেজের অবদান রয়েছে। আমার পরিবার এবং আমি খুবই খুশি। কলেজের এই ধারাবাহিক সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। একটা দুঃখ আছে, একটা বেদনাও আছে আমাদের মধ্যে, যে সর্বশেষ প্র্যাকটিক্যাল পরীক্ষা দিন একটা ছেলে বাড়ির থেকে আসার সময় রেল লাইন পার হওয়ার পথে সে স্পট ডেটে একটা ছেলে এখানে একদম সাথে সাথে মারা যায় এবং তার ফলাফলটা স্থগিত হয়ে যায়। আর বাকি সমস্ত ছেলেমেয়েরা যারা পরীক্ষার্থী ছিল, যারা পরীক্ষায় অংশগ্রহণ করছে, তাদের মধ্যে ১০০% পাস সহ 95% জিপিএ পাওয়ার সফলতা অর্জন করছে। এই ফলাফল অর্জন করা এবং ধরে রাখা এবং আগামী দিনে এটাকে ধারাবাহিকভাবে টেনে নেওয়ার যথেষ্ট আমাদের এই চিন্তা চেতনা বিগত দিনে এবং বর্তমানে এবং আগামী দিনেও কাজ করবে বলে আমার বিশ্বাস। এই কলেজ থেকে বিজ্ঞান শাখায় ৬৭৩ জন, ব্যবসা শিক্ষায় ১৬৬ জন এবং মানবিক শাখায় ২৬০ জন পরীক্ষায় অংশ নেয়। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দ্বাদশ জাতীয় নির্বাচনের তাফসিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং সরকারের পদত্যাগের দাবিতে চলছে বিএনপি, জামাত ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। এই অবরোধ চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। সপ্তম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর বনানী মাঠ থেকে কাকলী অভিমুখে কামাল আতাতুর্ক রোডে মিছিল করেছে বিএনপি। নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবরোধের সমর্থনে রাজধানীর পরিবাগে মিছিল করেছে ঢাকা জেলা বিএনপি। হাজারীবাগে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেছে। পুরান ঢাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে কবি নজরুল কলেজ ছাত্রদল। তাফসিল বাতিলের দাবিতে মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ, লিবারেল ডেমোক্রেটিক এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, গণ অধিকার পরিষদ সহ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো। এদিকে অবরোধে রাজধানীর রাস্তায় স্বাভাবিক দিনের চেয়ে যান চলাচল কম। যাত্রী সংকটের কারণে ঢাকা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস, সিএনজি, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির দখলে রাজপথ। রাস্তার মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় প্রকৌশলী ও তার স্ত্রী নিহতের ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে কালীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ট্রাক চালক রেজাউল করিম বাবু ও হেলপার বায়াকুব হোসেনকে গ্রেফতার করে র্যাবের সদস্যরা। রেজাউল করিম বাবুর বাড়ি কালীগঞ্জ উপজেলার চালতাবাড়িয়া গ্রামে এবং হেলপার ইয়াকুব হোসেনও একই এলাকার ফজর আলী গাজীর ছেলে। শনিবার সকালে ভারতের নাগরিক প্রকৌশলী অসীম কুমার বিশ্বাস ও তার স্ত্রী ছবি বিশ্বাস সাতক্ষীরা খুলনা মহাসড়কের মিলবাজার সংলগ্ন সাতক্ষীরা ৩৩ বিজিবি ক্যাম্পের সামনে তাদের বহনকারী প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে দুজনে নিহত হন। এই ঘটনায় তাদের স্বজন বীরেন সাহা ট্রাক চালক ও হেলপারকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। নিহত অসীম কুমার বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের অধীনে খুলনা মোংলা রেলপথ প্রকল্পে কর্মরত ছিলেন। সিলেটের হরিপুরের নতুন কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কূপটিতে ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। নতুন এই গ্যাসের সন্ধান মিলেছে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ক্ষেত্রের ১০ নং কূপে। সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, এখান থেকে দৈনিক ১৩ মিলিয়ন গ্যাস পাওয়া যাবে। কূপ খননে ব্যয় হবে ২০৩ কোটি টাকা। কূপটিতে মজুদ গ্যাসের দাম ৩৬০০ কোটি টাকা। এলএনজি আমদানি মূল্য হিসেবে প্রায় ১০,০০০ কোটি টাকা। এর আগে গত ২২ নভেম্বর সিলেটের কৈলাস টিলায় পরিত্যক্ত ২ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। সেখান থেকে দৈনিক জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৭০ লাখ ঘনফুট গ্যাস। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নেভাল একাডেমিতে মিডশিপম্যান ২০২১ এ ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৩ বি ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় তিনি বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারীদের হাতে পদক তুলে দেন। পরে সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মশা আরিফিন সিদ্দিক বলেছেন, সাংবাদিকদের সুরক্ষার দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সাংবাদিক লাঞ্ছনা ও হত্যার বিচার নিশ্চিত করতে হবে। সুনামগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নৈতিক শিক্ষা প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম নিয়ে কর্মশালা হয়েছে বাগেরহাটে। জেলা পরিষদ অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। কর্মশালায় মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষক, অভিভাবক, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি সহ ১৫০ জন অংশ নেন। কেরানীগঞ্জে ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিকের উদ্যোগে মোটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে। কদমতলী গোলচত্বর এলাকায় এর উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে আলোচনা সভা, উন্নত ওয়াশ চর্চা বিষয়ক নাটিকা ও উন্নত টয়লেট প্রদর্শনী হয়েছে সাতক্ষীরায়। শহরের রসুলপুর এলাকায় অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরেন বক্তারা। মানব বর্জ্যের সুস্থ ব্যবস্থাপনার জন্য সকলকে একযোগে কাজ করার তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে। বীর মুক্তিযোদ্ধা শহীদ খায়রুল হাসান বীর প্রতীকের ৫২তম শাহাদাত বার্ষিকী আজ। এ উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার প্যারাভাঙ্গার শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ খায়রুল স্মৃতি সংসদের সভাপতি এ কে নাসিম খান সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। শিশুদের তৈরি নানা শিল্পকর্ম প্রদর্শনী হয়েছে ঝিনাইদহে। শহরের চারুগৃহ শিশু স্বর্গ স্কুল প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন সরকারি কেসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর রেজাউল করিম। প্রদর্শনীতে ফুল, পাখি, গ্রাম, শহর, নদী সহ নানা শিল্পকর্ম প্রদর্শন করা হয়। ৫ দিনব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক ট্রেনিং কোর্স শুরু হয়েছে গাজীপুরে। জয়দেবপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফাইজুল ইসলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আওয়ামী লীগের ২৯৮টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। নতুন মুখ সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ সহ বেশ কয়েকজন। বিএনপি নির্বাচনে এলে তা হবে গোটা জাতির জন্য সৌভাগ্যের, বলেছেন সিসি। পক্ষপাতমূলক নির্বাচন হবে না এবার, আশ্বাস কমিশনার আহসান হাবিবের। এইচএসসিতে এবার পাশের হার কমে ৭৮.৬৪। অগ্নি সন্ত্রাসীদের রক্ষা নেই, ফলাফল হস্তান্তরের সময় হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। সপ্তম দফা অবরোধের প্রথম দিনে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত মিছিল, পিকেটিং। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক কয়েকজন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।
ধন্যবাদ।